दिया बाती हजारों रोशनी, घुल घुल जाए हवा में चाशनी। है सेवा का जुनून, क्या छोटा क्या बड़ा, कुछ कर गुजरने का फितूर जब चढ़ा। तूने है सिखाया हो, धूप में है छाया हो। एक सोच है जागी जागी धरती के लिए, एक जोत है जागी जागी प्रकृति के लिए। ओ हाँ, ओ नदियाँ पर्वत सागर बादल चारों दिशाएं, बहती गाती मधुमाती ये अल्लड़ हवाएं। बल खाती आती तरंगे ये लहरें किनारे, चमके पेड़ पत्ते बूंदे झिलमिल सितारे। तूने जो बताया हो, हाँ, बोया तो फल पाया हो, हाँ। है सेवा का जुनून, क्या छोटा क्या बड़ा, कुछ कर गुजरने का फितूर जब चढ़ा। एक सोच है जागी जागी धरती के लिए, एक जोत है जागी जागी प्रकृति के लिए। हो বন জঙ্গলকে আমাদের পৃথিবীর ফুসফুস বলা হয়। তারা পৃথিবীর বাস্তুতন্ত্রে প্রাণ সঞ্চার করে, জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করে এবং অসংখ্য প্রাণী ও উদ্ভিদের জীবন ধারণের ভিত্তি গড়ে তোলে। কিন্তু বন আসলে কি এবং কেন এগুলি এত গুরুত্বপূর্ণ? সহজভাবে বলতে গেলে বন হলো গাছপালার আচ্ছাদিত একটি বৃহৎ ভূখণ্ড। পৃথিবীর স্থলভাগের প্রায় 1/3 বন দ্বারা আচ্ছাদিত। বন পরিবেশের ভারসাম্য বজায় রাখার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা কার্বন সিঙ্ক হিসাবে কাজ করে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড নির্গতের চেয়ে তারা বেশি শোষণ করে, ফলে গ্রিন হাউস প্রভাব কমাতে সাহায্য করে। এছাড়া বনের জলচক্র বজায় রাখে, মাটি ক্ষয় রোধ করে, বন্যপ্রাণীর আবাসস্থল হিসাবে কাজ করে। এখন আমরা বনের দুটি প্রকারভেদ জানব, নাতিশীতোষ্ণ বন এবং ক্রান্তীয় বৃষ্টিবন। নাতিশীতোষ্ণ বনের বৈশিষ্ট্য এবং অবস্থান হলো, এটি পৃথিবীর উত্তর এবং দক্ষিণ গোলার্ধের মেরু অঞ্চল এবং ক্রান্তীয় অঞ্চলের মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করে। এই বনগুলির 4টি ঋতু শীত, বসন্ত, গ্রীষ্ম এবং শরৎ স্পষ্টভাবে দেখা যায়। এখানকার জলবায়ু মাঝারি ধরনের, অর্থাৎ খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা নয়, তবে সারা বছর বৃষ্টি দেখতে পাওয়া যায়। শরৎকালে এই গাছগুলি পাতা ঝরিয়ে ফেলে, যা শীতের কঠোর আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে। এখানে সাধারণত ম্যাপেল, ওক, বার্চ গাছ দেখতে পাওয়া যায়। সূর্যের ছায়াময় আলোয় ভরা বনভূমির মাটিতে ফার্ন, মস ও বিভিন্ন ধরনের ঝোপঝাড় জন্মায়। এছাড়া এখানকার প্রাণী জগৎ বৈচিত্র্যপূর্ণ। হরিণ, নেকড়ে, ভালুক, শেয়াল এবং নানা প্রজাতির পাখি এই বনের বাসিন্দা। প্রতিটি প্রাণী বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিকারী প্রাণীরা তৃণভোজী প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণ করে এবং মৃতভোজী প্রাণীরা পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে।
নাতিশীতোষ্ণ বন বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড শোষণ করে, তবে এই বনগুলো বর্তমানে গাছ কেটে ফেলা, নগরায়ন এবং জলবায়ু পরিবর্তনের মতো হুমকির সম্মুখীন। এবার আসি রেন ফরেস্ট বা বৃষ্টিবন। নামের মতনই বৃষ্টিবন হলো এমন বন যেখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়। এই বনগুলো প্রধানত দক্ষিণ আমেরিকা, মধ্য আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার নিরক্ষ অঞ্চলে অবস্থিত। এর উদ্ভিদ এবং প্রাণীজগৎ সম্বন্ধে বলতে গেলে বলতে হয়, বৃষ্টিবন হলো জীববৈচিত্র্যের এক বিশাল ভান্ডার। এখানে উঁচু উঁচু গাছ, লতা এবং গুল্ম প্রকৃতির রঙিন ফুলের অসংখ্য প্রজাতি দেখতে পাওয়া যায়। বনের উপরিস্তর ঘন পাতা ও শাখা প্রশাখার ছাদ তৈরি করে, যেখানে বাঁদর, রঙিন পাখি এবং অসংখ্য জীব বসবাস করে। বনের নিচের স্তরে জাগুয়ার, ট্যাপিয়ার এবং অগণিত পোকামাকড় বসবাস করে। বৃষ্টিবনের এক বিশেষ বৈশিষ্ট্য হলো ভার্টিক্যাল স্তর বিন্যাস। বনের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী বসবাস করে। এর গুরুত্ব যদি বলি, বৃষ্টিবন পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অনেক মূল্যবান ঔষধি উদ্ভিদের আবাসস্থল হিসাবে কাজ করে, যাদের অনেকগুলি এখনো আবিষ্কৃত হয়নি। তবে এই অমূল্য বনগুলি বর্তমান মারাত্মক হুমকির সম্মুখীন। কাঠ সংগ্রহ, কৃষিকাজ এবং খনন কার্যক্রমের জন্য বন উজাড় এবং দ্রুত গতিতে বৃষ্টিবন ধ্বংস করছে। এর ফলে শুধু সেখানকার বসবাসকারী প্রাণী ও উদ্ভিদই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং বিশ্বব্যাপী জলবায়ু ও জীববৈচিত্র্যের উপরে নেতিবাচক প্রভাব পড়ছে। সুতরাং নাতিশীতোষ্ণ বন বা বৃষ্টিবন কেবল গাছ সৃষ্টি নয়, এগুলি হলো প্রাণের ভরপুর গতিশীল বাস্তুতন্ত্র, যা পৃথিবীর পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে অপরিহার্য ভূমিকা পালন করে। বন পৃথিবীর সবচেয়ে মূল্যবান প্রাকৃতিক সম্পদগুলির একটি। বন আমাদের বিশুদ্ধ বায়ু, খাদ্যের উৎস, নির্মাণ সামগ্রী এবং আরো অনেক কিছু প্রদান করে। তবে এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে বন একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে কাজ করে। একটি মাত্র গাছ বছরে প্রায় 48 পাউন্ড কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডল থেকে শোষণ করতে পারে। তাই কার্বন নির্গমন কমানোর ক্ষেত্রে গাছপালা সবচেয়ে কার্যকর প্রাকৃতিক উপায়গুলির মধ্যে একটি। কিন্তু দুঃখজনকভাবে সারা বিশ্বে বনভূমি দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে। এই প্রক্রিয়াকে বলা হয় ডিফরেস্টেশন। প্রতি বছর লক্ষ লক্ষ হেক্টর বনভূমি বন উজাড় এবং বন অবক্ষয়ের কারণে হারিয়ে যাচ্ছে। প্রতি মিনিটে প্রায় 36টি ফুটবল মাঠের সমান বনভূমি ধ্বংস হচ্ছে এবং এই হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যদি এই প্রবণতা অব্যাহত থাকে, তাহলে আগামী কয়েক দশকের মধ্যে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ রেন ফরেস্ট বিলুপ্ত হয়ে যেতে পারে। বন উজাড়ের ফলে বিশ্বব্যাপী প্রায় 13% কার্বন নিঃসরণের জন্য দায়ী, যা জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ। বন উজাড়ের প্রধান কারণগুলির মধ্যে অন্যতম হলো কৃষিকাজ। বিশ্বব্যাপী খাদ্যের চাহিদা, বিশেষ করে মাংসের চাহিদা বৃদ্ধির ফলে গবাদি পশুপালন, সয়াবিন চাষ, পাম অয়েল উৎপাদনের জন্য বিপুল পরিমাণ বনভূমি পরিষ্কার করা হচ্ছে। এছাড়া জ্বালানি উত্তোলন, খনিজ সম্পদ আরোহণ এবং দাবানলও বনভূমির আংশিক ধ্বংস বা ফরেস্ট ডিগ্রেডেশনের প্রধান কারণ। এসবের পেছনে রয়েছে মানুষের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্প্রসারণ এবং জনসংখ্যা বৃদ্ধি, যা ভবিষ্যতে আরো বাড়বে বলে ধারণা করা যায়। যদিও অর্থনীতির জন্য কাঠ সংগ্রহে প্রয়োজনীয়, তবুও নিয়ন্ত্রণহীন বন উজাড় আবহাওয়ার স্বাভাবিক ধারা ব্যাহত করতে পারে, সম্পূর্ণ বাস্তুতন্ত্র ধ্বংস করতে পারে এবং আমাদের জীবনের নিরাপত্তা এবং আমাদের জীবনের প্রয়োজনীয় অনেক প্রাকৃতিক সম্পদকে হুমকির মুখে ফেলে দিতে পারে। বন আমাদের পৃথিবীর ফুসফুস। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের মোকাবিলার জন্য বন সংরক্ষণ অত্যন্ত জরুরি। বন জঙ্গল কেটে ফেলার দিক থেকে সচেতন হতে হবে এবং বেশি করে গাছ লাগাতে হবে। বন উজাড় কি রোধ করা সম্ভব? তাহলে কি আমরা এই আপাত দৃষ্টিতে অপ্রতিরোধ্য সমস্যা থামাতে পারি? সংক্ষিপ্ত উত্তরে যদি বলি হ্যাঁ পারি। এর জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গবেষণায় দেখা গেছে যে অর্থনৈতিক উন্নয়ন বজায় রেখেও বন উজাড় কমানো সম্ভব। এর জন্য আমাদের সরবরাহ ব্যবস্থা পুনর্গঠন করতে হবে, টেকসই ভূমি ব্যবহার নীতি গ্রহণ করতে হবে, বিশ্বজুড়ে পরিবেশ কর্মী নীতি নির্ধারণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচেষ্টার ফলে অনেক অঞ্চলের বন উজাড়ের হার ইতিমধ্যেই কমতে শুরু করেছে।
ভূমি অবক্ষয় বা ল্যান্ড ডিগ্রেডেশন হলো মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে ভূমির গুণগত মানের অবনতি। এটি এমন একটি পরিবেশগত সমস্যা যা হয়তো সবসময় সংবাদ শিরোনামে আসে না। এর প্রধান কারণগুলির মধ্যে রয়েছে বন কেটে ফেলা, অতিচারণ, নগরায়নের বিস্তার এবং অস্থিতিশীল কৃষি পদ্ধতি। কৃষি বা নগর উন্নয়নের জন্য যখন বনভূমি পরিষ্কার করা হয় তখন মাটি তার প্রাকৃতিক সুরক্ষা হারায় এবং সহজেই ক্ষয়ের শিকার হয়। অতিরিক্ত পশুচারণের ভূমির উদ্ভিদ আচ্ছাদন নষ্ট হয়ে যায়, জমি অনুর্বর হয়ে পড়ে। নগরায়নের বিস্তারের উর্বর কৃষিজমি দখল করে, ফলে চাষযোগ্য জমির পরিমাণ কমে যায়। এছাড়া টেকসই পদ্ধতি ছাড়া নিবিড় কৃষিকাজ মাটির পুষ্টি উপাদান হ্রাস করে, যা ভূমি অবক্ষয়কে আরো ত্বরান্বিত করে। বাস্তুতন্ত্র এবং জীববৈচিত্র্যের উপর মারাত্মক প্রভাব পড়ে। ভূমির গুণগত মান কমে গেলে বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের আবাসস্থল ধ্বংস হয়ে যায় এবং অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে পড়ে যায়। মাটি ক্ষয়, যা ভূমি অবক্ষয়ের অন্যতম প্রধান দৃশ্যমান রূপ। ভূমির উপরিভাগ মাটিকে সরিয়ে দেওয়া হয়। এই উপরিভাগের মাটিতেই উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অধিকাংশ পুষ্টি উপাদান থাকে। উর্বর মাটির অভাবে ফসল উৎপাদন কমে যায়। এর ফলে কৃষি নির্ভর লক্ষ লক্ষ মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়। পরিবেশগত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতাও কমে যায়। ভূমি অবক্ষয় আমাদের জলসম্পদের উপরে নেতিবাচক প্রভাব ফেলে। অবক্ষয়গ্রস্ত ভূমি জল শোষণ এবং সংরক্ষণ ক্ষমতা হারায়, ফলে পৃষ্ঠপ্রবাহ বৃদ্ধি পায় এবং ভূগর্ভস্থ জলের পুনঃভরণ কমে যায়। এর ফলে খরা পরিস্থিতি আরো তীব্র হয় এবং মানুষ ও বাস্তুতন্ত্রের জন্য বিশুদ্ধ জলের প্রাপ্যতা হ্রাস পায়। অতিরিক্ত পৃষ্ঠপ্রবাহ বন্যার ঝুঁকি বাড়ায়, যা অবকাঠামোর ক্ষতি ও প্রাণহানির কারণ হতে পারে। উদ্ভিদ আচ্ছাদন কমে যাওয়ার ফলে জলের পরিশোধনের প্রাকৃতিক ক্ষমতাও হ্রাস পায়, যার ফলে জলদূষণ বৃদ্ধি পায়। কৃষিক্ষেত্রে ভূমির অবক্ষয়ের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। মাটির উর্বরতা কমে যাওয়ায় কৃষকদের ফসল উৎপাদন বজায় রাখতে অধিকাংশ পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করতে হয়। এর ফলে পরিবেশের আরও ক্ষতি হয় এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি পায়। তাই ভূমি অবক্ষয় রোধে বন সংরক্ষণ, টেকসই কৃষি ব্যবস্থা অনুসরণ এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। অনেক উন্নতশীল দেশে ক্ষুদ্র কৃষকরাই ভূমি অবক্ষয়ের সবচেয়ে বড় শিকার, কারণ পরিবর্তিত মাটির অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য তাদের পর্যাপ্ত সম্পদ বা প্রযুক্তিগত সহায়তা থাকে না। ভূমির উর্বরতা কমে যাওয়ায় খাদ্য উৎপাদন হ্রাস পায়, ফলে খাদ্য নিরাপত্তা একটি ক্রমবর্ধমান উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। বিশ্ব জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় টেকসই খাদ্য উৎপাদন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূমি অবক্ষয় জলবায়ু পরিবর্তনেরও কারণ। এবার এর পরিণতিও অবক্ষয়গ্রস্ত ভূমি থেকে সঞ্চিত কার্বন বায়ুমণ্ডলে নিঃসৃত হয়, যা বিশ্ব উষ্ণায়নকে আরও ত্বরান্বিত করে। তবে আসার কথা হলো, ভূমি অবক্ষয় মোকাবিলার জন্য অনেক কার্যকর সমাধান রয়েছে। টেকসই ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি যেমন কৃষি বনায়ন, অ্যাগ্রোফরেস্ট্রি, ক্রপ রোটেশন, কনজারভেশন, টিলেজ এবং পাহাড়ি এলাকায় ব্যবহৃত ধাপ চাষ বা টেরেসিং মাটি ক্ষয় উল্লেখযোগ্যভাবে কমায় এবং জল সংরক্ষণে সাহায্য করে। এই প্রচেষ্টাগুলিকে বৃহৎ পরিসরে বাস্তবায়নের জন্য নীতিমালা প্রণয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বনভূমির পর একটি সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জলজ বাস্তুতন্ত্র সম্বন্ধে জানব, পুকুর। পুকুর হলো একটি বদ্ধ জলাশয় যা প্রাকৃতিকভাবে বনভূমি ও তৃণভূমিতেই গঠিত হতে পারে। এছাড়াও মানুষরা বাগান, উদ্যান ও পার্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য কৃত্রিমভাবে পুকুর তৈরি করে। পুকুর বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণীকে আকর্ষণ করে, ফলে একটি জীববৈচিত্র্যের সমৃদ্ধ একটি বাসস্থান হয়ে ওঠে। পুকুর সাধারণত আকার এবং গভীরতায় হ্রদের তুলনায় ছোট। এটি নদীর থেকে আলাদা, কারণ পুকুরের জল স্থির থাকে। এখানে নদীর মতো স্রোত, প্রবাহ বা দ্রুতগতিতে জল চলাচল করতে দেখা যায় না। পুকুরের অগভীর প্রকৃতি জলের ভেতরে এবং তীরবর্তী অঞ্চলে বিভিন্ন ধরনের উদ্ভিদের বৃদ্ধির সম্ভাবনা তৈরি করে। এই সমৃদ্ধ উদ্ভিদ জগৎ এবং শান্ত জলরাশি অসংখ্য প্রাণীর জন্য আদর্শ বাসস্থান তৈরি করে। ফলে প্রতিটি পুকুরে একটি স্বতন্ত্র বাস্তুতন্ত্র, যা জীবনের বৈচিত্র্য পরিপূর্ণ। পুকুরের চারপাশে সাধারণত নানা ধরনের উদ্ভিদ দেখা যায়, যা এর সৌন্দর্য বৃদ্ধি করে। ঘাস টাইপের উদ্ভিদ তাদের বৈশিষ্ট্যপূর্ণ বাদামি ফুলের শীর্ষ নিয়ে বাতাসে দুলতে থাকে। ছোপ পুকুরের তীরে সবুজ এবং ঘন পরিবেশ সৃষ্টি করে। উইলো গাছগুলো তাদের ঝুলন্ত ডালাপালা ও সরু পাতার জন্য সহজেই চেনা যায়। এগুলি প্রায়ই জলের উপর সুন্দরভাবে ঝুঁকে থাকে এবং তাদের পাতাগুলো জলের পৃষ্ঠ ছুঁয়ে যায়। এইসব উদ্ভিদ শুধু পুকুরের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং বিভিন্ন বন্য প্রাণীর জন্য আশ্রয় এবং বাসা তৈরির উপযুক্ত স্থান প্রদান করে। পুকুরের কিনারা থেকে জলের ভেতরে প্রবেশ করলে আমরা জলজ উদ্ভিদের এক বিস্ময়কর জগৎ দেখতে পাই। অধিকাংশ পুকুর
অগভীর হওয়ায় সূর্যের আলো সহজে তলদেশ পর্যন্ত পৌঁছে যায়, ফলে নানা ধরনের জলজ উদ্ভিদ বেড়ে ওঠার সুযোগ পায়। প্রশস্ত ভাসমান পাতা ও রঙিন ফুলের জন্য শ্যাওলা ও জললিলি পুকুরের জলে এক মনোমুগ্ধকর রূপ প্রদান করে। এলডিয়া, হর্নওয়াটের মতো উদ্ভিদ এক প্রকার জলের নিচে জঙ্গল সৃষ্টি করে। এগুলি জলজ প্রাণীদের জন্য অক্সিজেন এবং নিরাপদ আশ্রয় প্রদান করে। এই জলজ উদ্ভিদগুলি শুধু দেখতে সুন্দর নয়, বরং পুকুরের বাস্তুতন্ত্রকে সুস্থ রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুকুরের শান্ত জলরাশি এবং সবুজ পরিবেশ অসংখ্য প্রাণীদের বসবাস, এদের প্রত্যেকেই বাস্তুতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুকুর হলো বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ক্ষুদ্র অর্থপোডের স্বর্গরাজ্য। ফড়িং, ড্যামসেল ফ্লাই জলের উপর দ্রুত উড়ে বেড়ায়, স্কেটার জলের উপর অনায়াসে ভেসে বেড়ায়, আর ডাইভিং বিটল ও ওয়াটার বোটম্যান জলের নিচে জগৎ অনুসন্ধান করে। পুকুরের ধারে প্রায় মশার লার্ভা এবং তাদের রিগলস বলা হয়, তাদের ব্যস্ত নড়াচড়া চোখে পড়ে। কখনো কখনো রহস্যময় দেখতে জলবিচ্ছু এদের দেখা মেলে, যা পুকুরের জীববৈচিত্র্যের এক বিশেষ আকর্ষণ যোগ করে। পুকুরের স্যাঁতস্যাঁতে ও নিরাপদ পরিবেশ উভচর প্রাণীদের জন্য আদর্শ আবাসস্থল। অগভীর জলে প্রায় ব্যাঙের শৈশব পর্যায়ে প্রাণী অর্থাৎ ব্যাঙাচি সাঁতার কাটতে ও নড়াচড়া করতে দেখা যায়। ব্যাঙাচিগুলি ধীরে ধীরে পরিণত হয়, তারা এক বিস্ময়কর রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে, যেখানে তাদের পা গজায় এবং লেজ ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়, পূর্ণবয়স্ক ব্যাঙে পরিণত হয়। এই উভচর প্রাণীগুলি পুকুরের আশেপাশে খুবই সাধারণ এবং বিশেষ করে প্রজনন মৌসুমে তাদের স্বতন্ত্র ডাক প্রায়ই শোনা যায়। স্যালামান্ডার, নিউটের মতো প্রাণীরাও পুকুরের পরিবেশে ভালোভাবে বেঁচে থাকে। পুকুরের জলে বিভিন্ন ধরনের মাছ বসবাস করে, যেখানে স্থির এবং অগভীর জলাশয়ের সঙ্গে মানিয়ে চলে। সাধারণ মাছের মধ্যে সানফিশ, কার্প, ক্যাটফিশ উল্লেখযোগ্য। এছাড়া এসব মাছ পোকামাকড়ের সঙ্গে নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং একই সঙ্গে বড় শিকারী প্রাণীদের খাদ্য হিসাবেও কাজ করে। পুকুর বিভিন্ন ধরনের পাখিকেও আকর্ষণ করে। হাঁস এবং রাজহংসকে প্রায় জলের উপর ভেসে বেড়াতে এবং তীরবর্তী এলাকায় খাদ্য সংগ্রহ করতে দেখা যায়। বক ও মাছরাঙা পাখিও অনেক সময় পুকুরের ধারে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, ধৈর্যের সঙ্গে মাছ এবং ব্যাঙ ধরার অপেক্ষায়। অন্যদিকে ছোট ছোট পাখিরা জলের উপরিপৃষ্ঠের কাছাকাছি উড়ে বেড়ায় পোকামাকড় শিকার করার জন্য। এমনকি স্তন্যপায়ী প্রাণীরাও পুকুরের আশেপাশে খাদ্য এবং আশ্রয় খুঁজে পায়। জলহস্তী, ক্যাপিবারা বিভিন্ন পুকুর নির্ভর পরিবেশের বাসিন্দা। তাদের খাদ্য তালিকায় জলজ উদ্ভিদ এবং ছোট প্রাণী অন্তর্ভুক্ত থাকে। জললিলি ও অন্যান্য জলজ উদ্ভিদ খায়, তবে তারা মাঝে মাঝে শামুক, ঝিনুক, ব্যাঙ, ছোট মাছের মতো জলজ প্রাণী খেয়ে থাকে। অন্যদিকে ক্যাপিবারা প্রধানত ঘাস এবং জলাভূমির আশেপাশে জন্মানো জলজ উদ্ভিদ খায়, যদিও সুযোগ পেলে ছোট প্রাণীও খাদ্য হিসাবে গ্রহণ করতে পারে। এই খাদ্যাভ্যাসের কারণে উভয় স্তন্যপায়ী প্রাণী তাদের নিজ নিজ বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুকুর বিভিন্ন ধরনের সরীসৃপ প্রাণীরও আবাসস্থল। কচ্ছপদের প্রায় রোদ পোহাতে দেখা যায়, গাছের নিচে গুঁড়ি বা পাথরের উপর বসে থাকতে দেখা যায়। এছাড়া নিরীহ ঘাস সাপের মতো সাপেদের জলে সাঁতার কাটতে এবং পুকুরের চারপাশে রোদ ছায়া মিশ্রিত আশ্রয় নিতে দেখা যায়। স্থির জলাশয় হওয়ার কারণে পুকুর দূষণের প্রতি বিশেষভাবে সংবেদনশীল হওয়া উচিত। নদী বা ঝর্ণার মতো পুকুরের জল ধারাবাহিকভাবে প্রবাহিত না হওয়ার জন্য দূষিত পদার্থ ছড়িয়ে দিতে পারে। ফলে কৃষিজমি রাসায়নিক সার, শিল্প কারখানার বর্জ্য কিংবা গৃহস্থলীর বর্জ্য থেকে আসা যে কোনো দূষণ পুকুরের বাস্তুতন্ত্রের উপর গভীর ও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।
খাদ্য শৃঙ্খলের ভিত্তি গঠনকারী ক্ষুদ্র পোকামাকড় ও লার্ভা থেকে শুরু করে বড় মাছ, উভচর প্রাণী ও স্তন্যপায়ী প্রাণী সকলেই দূষণের ক্ষতিগ্রস্ত প্রভাবের শিকার হতে পারে। পুকুরের চারপাশে উদ্ভিদ যা জীব জন্তুর আবাসস্থল এবং অক্সিজেন সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তারাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এই অনন্য এবং প্রাণবন্ত বাস্তুতন্ত্রকে রক্ষা করা অত্যন্ত জরুরি। পুকুরকে দূষণমুক্ত রাখা এবং এর প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এর মাধ্যমে শুধু পুকুরের জীববৈচিত্র্য সংরক্ষণ হয় না, বরং মানুষও দীর্ঘদিন ধরে এই পরিবেশের সৌন্দর্য, শিক্ষামূলক গুরুত্ব এবং প্রাকৃতিক উপকারিতা উপভোগ করতে পারে। জল দূষণ ঘটে সাধারণত ক্ষতিকারক পদার্থগুলি আমাদের জলাশয়ে, যেমন পুকুর, নদী, হ্রদ এবং সমুদ্রে মিশে যাওয়া দূষিত জল। এর প্রধান উৎসগুলির মধ্যে রয়েছে বর্জ্য পদার্থ, কারখানার বর্জ্য, কীটনাশকের প্রভাব, তেল ছড়িয়ে পড়া, সামুদ্রিক আবর্জনা এবং ভূমি থেকে সৃষ্টি জলের মধ্যে দূষিত পদার্থ জলাশয়ের প্রবেশ। তাহলে কি জল দূষণ পরিবেশকে কিভাবে প্রভাবিত করে? জল দূষণ জলজ জীবের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এর ফলে মাছ, উদ্ভিদ এবং অন্যান্য জলজ প্রাণী মারা যেতে পারে, নতুন পরিবেশে স্থানান্তরিত হতে পারে অথবা একটি সম্পূর্ণ জলজ বাস্তুতন্ত্রকে নষ্ট করে দিতে পারে। সামুদ্রিক আবর্জনা সিল, ডলফিন এবং কচ্ছপের মতো বড় জলজ মেরুদণ্ডী প্রাণীর উপর সরাসরি ক্ষতিকারক প্রভাব ফেলে। আমরা কি জল দূষণ কমাতে পারি? বর্জ্য পদার্থ, দূষিত জল সঠিক পরিশোধন নিশ্চিত করতে হবে। কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমাতে হবে। জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে হবে। বৃষ্টির জল সরাসরি জলাশয়ে না ফেলে পরিশোধিত ব্যবস্থার মাধ্যমে প্রবাহিত করতে হবে। কখনোই যেখানে সেখানে আবর্জনা ফেলা যাবে না। আসুন আমরা সবাই মিলে আমাদের জলকে পরিষ্কার করি ও নিরাপদে রাখি। আমরা সবাই নিশ্চয়ই এমন ছবি দেখেছি যেখানে রেন ফরেস্ট ধ্বংস হয়ে গেছে, নদীর জল প্লাস্টিক দ্বারা দূষিত হচ্ছে, দাবানলে বিশাল এলাকা পড়ে যাচ্ছে, কিংবা বিভিন্ন প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। জীববৈচিত্র্যের ক্ষতি হয়তো আমাদের বাড়ির সামনে হচ্ছে না ঠিকই, কিন্তু এটি আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। আমাদের পৃথিবীর সবকিছু, মানুষ, প্রাণী, উদ্ভিদ এবং পরিবেশ একে অপরের সঙ্গে সংযুক্ত এবং পরস্পরের উপর নির্ভরশীল। জীববৈচিত্র্যকে একটি টাওয়ার বা ইটের তৈরি কাঠামোর সঙ্গে তুলনা করা যায়। যত বেশি ইট এবং তাদের মধ্যে তত বেশি সংযোগ গড়ে উঠবে, কিন্তু একটি গুরুত্বপূর্ণ অংশ ভেঙে গেলে পুরো কাঠামোটাই ধ্বংস হয়ে যেতে পারে। ঠিক তেমনি কোনো একটি প্রজাতি বিলুপ্ত হলে বা একটি বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব ধীরে ধীরে অন্যান্য প্রাণী, উদ্ভিদ এবং সবশেষে মানুষের উপর এসে পড়ে। আসলে বায়োডাইভার্সিটি বলতে কি বোঝায়? একটি সহজ সূত্রে যদি বলি, বায়োডাইভার্সিটি হলো নেচার। সাধারণত নেচার বলতে বোঝায় মহাসাগর, নদী, পাহাড়, পর্বত। কিন্তু প্রকৃতি শুধুমাত্র এগুলি নয়। প্রকৃতি হলো পৃথিবীর সমস্ত জীবনের অসাধারণ বৈচিত্র্য। এর মধ্যে রয়েছে উদ্ভিদ, প্রাণী, অণুজীব এবং তার মধ্যে পান্ডার মতো বিখ্যাত প্রাণী, রেডউডের মতো বিশাল বৃক্ষ, মাটিতে বসবাসকারী বিভিন্ন অণুজীব, নদীর মাছ, সমুদ্রের প্রবাল। এইসব প্রজাতি এবং তাদের আবাসস্থল মিলেই গড়ে উঠেছে জীববৈচিত্র্য। তবে জীববৈচিত্র্য কেন এত গুরুত্বপূর্ণ? সুস্থ আবাসস্থল হারানো মানেই হলো বিশুদ্ধ বায়ু হারানো, নিরাপদ জলের উৎস হারানো, মাটির উর্বরতা হারানো এবং আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বহু প্রাকৃতিক সম্পদ হারানো। এছাড়া আমরা জলবায়ু সংকটের মোকাবিলার সবচেয়ে বড় সহযোগীদেরও হারাই। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রকৃতির কি ভূমিকা? বন, মহাসাগর, তৃণভূমি ও জলাভূমি বায়ুমণ্ডল থেকে গ্রিনহাউস গ্যাস শোষণ করে। অন্যদিকে ম্যানগ্রোভ বন বন্যা এবং ঝড়ের ক্ষতি কমায়। প্রবাল প্রাচীর সমুদ্রের ঢেউ এবং ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে উপকূলকে রক্ষা করে। জীববৈচিত্র্যের সঙ্গে জিনগত বৈচিত্র্য খুব গুরুত্বপূর্ণ। একই প্রজাতির সদস্যের মধ্যে যে চেহারা, গঠন এবং আচরণের পার্থক্য দেখা যায়, তার কারণ হলো বিভিন্ন জিনের সমন্বয়। এই বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ কারণ পরিবেশগত পরিবর্তন হলে নতুন রোগ
বা পোকামাকড় আক্রমণ হলে, খরা বা জলবায়ু পরিবর্তন দেখা দিলে জিনগত বৈচিত্র্য প্রজাতিগুলিকে মানিয়ে নিতে সাহায্য করে। কিন্তু যখন কোনো প্রজাতির সংখ্যা কমে যায়, তখন জিনগত বৈচিত্র্যও কমে যায়। ফলে খাদ্য এবং কৃষির জন্য গুরুত্বপূর্ণ অনেক উদ্ভিদ ও প্রাণীর রোগ, খরা এবং জলবায়ু পরিবর্তনের প্রতি বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। মৌমাছি ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৌমাছি অন্যান্য কীটপতঙ্গ বাস্তুতন্ত্রে বিশাল ভূমিকা পালন করে। যদি আমরা কীটপতঙ্গ হারাই, পরাগ সংযোগ কমে যাবে, ফসল উৎপাদন হ্রাস পাবে, কীটপতঙ্গ ভোগী পাখির সংখ্যা কমে যাবে, ক্ষতিকারক পোকামাকড় বেড়ে যাবে, কৃষি এবং প্রাকৃতিক আবাসস্থল ক্ষতিগ্রস্ত হবে। তবে এবার স্থলভাগ থেকে সমুদ্র পর্যন্ত এর প্রভাব যদি দেখি, পাখিরা তাদের বিস্তার মাধ্যমে পুষ্টি উপাদান, যা প্রবাল প্রাচীর এবং অন্যান্য সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান জীববৈচিত্র্যের সংকট যদি বলি, যেগুলির উপর বিশ্বের 3 বিলিয়নেরও বেশি মানুষ খাদ্য এবং প্রোটিনের প্রধান উৎসের উপর নির্ভরশীল। তত্ত্বের কথা যথেষ্ট নয়, বাস্তবতা হলো বর্তমানে আমরা অভূতপূর্ব এবং উদ্বেগজনক গতিতে জীববৈচিত্র্য হারাচ্ছি। প্রায় 5 লক্ষ প্রজাতির কীটপতঙ্গ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। 1970 সাল থেকে বন্যপ্রাণীর গড় জনসংখ্যা 68% কমে গেছে। বিশ্বের অর্ধেক প্রবাল প্রাচীর ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে। প্রতি মিনিটে আমরা 27টি ফুটবল মাঠের সমান বনভূমি হারাচ্ছি। এগুলি শুধুমাত্র কিছু হতাশজনক পরিসংখ্যান নয়, এগুলি হলো সতর্ক সংকেত। অবিলম্বে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এই সংকট মোকাবিলার জন্য আমাদের দরকার স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ, ব্যবসা এবং শিল্প প্রতিষ্ঠানের দায়িত্বশীলতা, সরকারের কার্যকর নীতি, বিশ্ব নেতাদের সহযোগিতা এবং আমাদের প্রত্যেকের সচেতন ভূমিকা। প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক বর্তমান ভারসাম্যহীন হয়ে পড়েছে। এই ভাঙা সম্পর্ককে পুনর্গঠন করা এখন সময়ের দাবি। আসুন আমরা প্রকৃতির সমস্যার অংশ না হয়ে তার সমাধানের অংশ হই। বায়ু দূষণ বলতে বায়ুমণ্ডলের এমন রাসায়নিক পদার্থ বা ক্ষুদ্র কণার উপস্থিতিকে বোঝায়, যা মানব স্বাস্থ্য এবং পরিবেশের জন্য গুরুতর ক্ষতির সৃষ্টি করে। কিন্তু বায়ু দূষণের কারণ কি এবং এটি আমাদের পৃথিবীর জন্য কিভাবে প্রভাব ফেলে? কিছু বায়ু দূষণ প্রাকৃতিক উৎস থেকে আসে, যেমন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, বনভূমির দাবানল বা বিভিন্ন অ্যালগি থেকেও হতে পারে। তবে অধিকাংশ বায়ু দূষণ মানুষের কর্মকাণ্ডের ফলে, যেমন শক্তির ব্যবহার, কৃষিকাজ ইত্যাদির থেকে আসে। মানব সৃষ্টি বায়ু দূষণের বিভিন্ন ধরন রয়েছে। যখন আমরা শক্তির উৎপাদনের জন্য জীবাশ্ম জ্বালানি পুড়াই, তখন তা থেকে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস নির্গত করে। কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং ফ্লুরিনযুক্ত বিষাক্ত গ্যাস। এইসব গ্যাস সূর্যের তাপকে পৃথিবীর বায়ুমণ্ডলে আটকে রাখে, ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পায়। এর ফলে একটি চক্র তৈরি হয়, যেখানে বায়ু দূষণ জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হয়ে দাঁড়ায় এবং জলবায়ু পরিবর্তন আর তাপমাত্রা বৃদ্ধির প্রধান উৎস এই বায়ু দূষণ। জলবায়ু পরিবর্তনের কারণে স্মোক বৃদ্ধি পায়। অন্যদিকে উচ্চ তাপমাত্রা কিছু ধরনের বায়ু দূষণকে আরো তীব্র করে তোলে। এটি উচ্চ তাপমাত্রা এবং অতি বেগুনি রশ্মির বিকিরণের উপস্থিতি তৈরি করে। বন্যার মতো চরম আবহাওয়া ঘটনা আর্দ্র পরিবেশ সৃষ্টি করে, যা ছত্রাক বৃদ্ধিতে সহায়তা করে। উষ্ণ আবহাওয়ার পরাগরেণুর মৌসুমীকে দীর্ঘায়িত করে, পরাগরেণুর উৎপাদনও বাড়িয়ে দেয়। এই স্মোক বা ধোঁয়া কিভাবে প্রভাব ফেলে? স্মোক হলো এক ধরনের বায়ু দূষণ, যা দৃশ্যায়মান কমিয়ে দেয় এবং মানুষের স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব ফেলে। স্মোককে 2 ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে সালফারাস যুক্ত স্মোক এবং দ্বিতীয়ত হচ্ছে ফটোকেমিক্যাল স্মোক। সালফারাস যুক্ত স্মোক সালফার ডাইঅক্সাইড নামক রাসায়নিক যৌগ থেকে গঠিত হয়। এটি সালফারযুক্ত জীবাশ্ম জ্বালানি, যেমন কয়লা পোড়ানোর ফলে সৃষ্টি হয়। ফটোকেমিক্যাল স্মোক, যা ভূপৃষ্ঠের ওজোন নামেও পরিচিত, সূর্যালোক, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং উদ্বায়ী জৈব যৌগের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে তৈরি হয়। নাইট্রোজেন ডাইঅক্সাইড আসে আমাদের গাড়ির ধোঁয়া, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া। অন্যদিকে VOCs নির্গত হয় পেট্রোলিয়াম, রং এবং বিভিন্ন ক্লিনিং সলভেন্ট থেকে। স্মোক শুধু দৃশ্যমানতা কমিয়ে বাদামি রঙের কুয়াশার মতো আবরণ সৃষ্টি করে না, এটি উদ্ভিদেরও ক্ষতি করে। শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। বায়ু দূষণের আরেকটি গুরুত্বপূর্ণ শ্রেণী হলো গিয়ে বিষাক্ত দূষিত পদার্থ। এগুলি হলো পারদ, সীসা, ডাইঅক্সিন, বেনজিনের মতো রাসায়নিক পদার্থ, যা গ্যাস বা কয়লা পোড়ানো এবং বর্জ্য পোড়ানো অথবা পেট্রোলিয়ামজাত দ্রব্য পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে নিঃসৃত হয়।
পরিবেশের উপর ক্ষতিকারক প্রভাব ফেলে, পাশাপাশি এই বিষাক্ত বায়ু দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। এর ফলে ক্যান্সার, প্রজননজনিত জটিলতা বা জন্মগত ত্রুটি দেখা যায়। যদিও বায়ু দূষণের অনেক নেতিবাচক প্রভাব রয়েছে, তবুও এর সমাধানও সম্ভব। পলিথিন, প্লাস্টিক জাতীয় দ্রব্য পোড়ানো বন্ধ করা, কলকারখানার ধোঁয়া এবং বিদ্যুৎ উৎপাদনের নিয়ন্ত্রণ, পরিবহন ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ, এই সমস্তর মাধ্যমে আমরা ধোঁয়াশা সৃষ্টিকারী ও গ্রিনহাউস গ্যাস সহ বিভিন্ন বিষাক্ত দূষিত নিঃসরণের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারি। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন নিয়ে প্রতিবাদ, চরম আবহাওয়ার ঘটনাগুলি নিয়ে সংবাদ শিরোনাম, বিজ্ঞানী ও বিশিষ্ট ব্যক্তিদের পদক্ষেপ নেওয়ার আহ্বান এবং সমাধানের খোঁজে বিভিন্ন দেশের সরকারের একত্রিত হওয়া, এসব আজকের বাস্তবতা। জলবায়ু পরিবর্তন একটি বিশ্বব্যাপী সমস্যা এবং আমাদের পৃথিবীকে রক্ষা করতে হলে একসঙ্গে কাজ করতে হবে। কিন্তু জলবায়ু পরিবর্তন আসলে কি? আমাদের পৃথিবীর জলবায়ু ইতিহাস জুড়ে বহুবার পরিবর্তিত হয়েছে। কখনো বরফ যুগ, আবার কখনো উষ্ণ সময়কাল এসছে। পৃথিবীর অন্তত 5টি বড় বরফ যুগ অতিক্রম করেছে, যার মধ্যে সর্বশেষ বরফ যুগ শেষ হয়েছিল 12,000 বছর আগে। তাহলে যদি জলবায়ু সবসময় পরিবর্তিত হয়ে থাকে, তবে আজ জলবায়ু পরিবর্তন এত বড় সমস্যা কেন? 1760 সালে শিল্প বিপ্লব শুরু করার পর পৃথিবীর গড় তাপমাত্রা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক দ্রুত বৃদ্ধি পেয়েছে। এই ঘটনাকে গ্লোবাল ওয়ার্মিং বলা হয়। এর প্রধান কারণ হলো মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে গ্রিনহাউস গ্যাসের নির্গমন বৃদ্ধি পাওয়া। গ্রিনহাউস গ্যাস পৃথিবীতে স্বাভাবিকভাবে বিদ্যমান থাকে, কিন্তু মানুষের কার্যকলাপ, যেমন জীবাশ্ম জ্বালানি, কয়লা, তেল ও গ্যাস পোড়ানো, কৃষিকাজ, বন উজাড় করা এবং আবর্জনা স্তূপ, বর্জ্য পচন গ্রিনহাউস গ্যাসের স্বাভাবিক পরিমাণকে ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। ফলে পৃথিবীর বায়ুমণ্ডলের অতিরিক্ত তাপ আটকে যাচ্ছে, যার কারণে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমাগত বাড়ছে এবং জলবায়ুর পরিবর্তনের প্রভাব আরো তীব্র হয়ে উঠছে। বর্তমানে যে তাপমাত্রা বৃদ্ধি আমরা অনুভব করছি, আন্টার্কটিকার বরফ, পাশাপাশি বিশ্বের বিভিন্ন স্থানের হিমবাহ এবং তুষার দ্রুত গলতে শুরু করেছে। গলে যাওয়ার ফলে বরফের জল সমুদ্রে মিশে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি করছে। এর ফলে বিশেষ করে প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবীয় অঞ্চলের ছোট ছোট দ্বীপগুলি বিলীন হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে চীন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া এবং থাইল্যান্ডের মতো অনেক দেশে ভয়াবহ বন্যা দেখা দিচ্ছে। এই বন্যা শুধু মানুষের জীবন এবং সম্পদের জন্য হুমকি নয়, বরং খাদ্য উৎপাদনের জন্য ব্যবহৃত ফসলের জমি এবং কৃষি জমিও ধ্বংস করে দিতে পারে। ক্রমবর্ধমান তাপমাত্রার আরেকটি প্রভাব হল সমুদ্রের জল স্বাভাবিকের তুলনায় দ্রুত উষ্ণ হয়ে বাষ্পীভূত হয়। এর ফলে প্রবল ঝড়, ঘূর্ণিঝড় এবং অতিবৃষ্টির ঘটনা আরো বেশি করে ঘটছে। গ্লোবাল ওয়ার্মিং আবহাওয়াকে আরো চরম করে তুলছে। এর ফলে দীর্ঘস্থায়ী খরা এবং তাপপ্রবাহ বৃদ্ধি পাচ্ছে। খরার সময় মাটির আর্দ্রতা কমে যায় এবং অত্যধিক তাপমাত্রা বনে দাবানল সৃষ্টি করার ঝুঁকি বাড়িয়ে দেয়। স্থলভাগ এবং মহাসাগরের উচ্চ তাপমাত্রা পৃথিবীর সূক্ষ্ম এবং ভারসাম্য বাস্তুতন্ত্রকে প্রভাবিত করছে। ফলে অনেক প্রাণী বেঁচে থাকার জন্য তাদের স্বাভাবিক আবাসস্থল ছেড়ে অন্য অঞ্চলে স্থানান্তরিত হতে বাধ্য হচ্ছে। তাহলে জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধ করার জন্য আমরা কি কিছু করতে পারি? জলবায়ু পরিবর্তন ইতিমধ্যে এমন একটি পর্যায়ে পৌঁছেছে যা মানব সভ্যতা আগে কখনো প্রত্যক্ষ করেনি, কিন্তু আমাদের গ্রহের ভবিষ্যৎ এখনো আমাদের হাতেই রয়েছে। এই সমস্যা মোকাবিলার জন্য সমাজ এবং সম্প্রদায়গুলিকে সচেতন সিদ্ধান্ত নিতে হবে এবং পরিবেশ বান্ধব পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বিশ্ব উষ্ণায়ন সীমিত করার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়গুলি হল জীবাশ্ম জ্বালানি যেরকম কয়লা, তেল ও গ্যাস পোড়ানোর পরিবর্তে সৌরশক্তি, জলবিদ্যুৎ, বায়ু শক্তি, নবায়নযোগ্য এবং সবুজ শক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। শিল্প এবং পরিবহন খাতের দূষণ কমাতে পরিবেশ বান্ধব প্রযুক্তির বিনিয়োগ করতে হবে। বন কেটে ফেলা এবং ভার্টিক্যাল ফার্মিং এর মতো স্থান সাশ্রয়ী আধুনিক কৃষি পদ্ধতি উন্নয়ন করতে। এইসব বড় পরিসর সমাধান হলেও আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক ছোট পদক্ষেপ রয়েছে যা সহজেই গ্রহণ করা যায়। যেমন রিসাইক্লিং প্রসেস, জৈব বর্জ্য থেকে কম্পোস্ট সার তৈরি, বেশি শাকসবজি খাওয়া এবং মাংসজাত খাদ্য কম খাওয়া, বিদ্যুৎ সাশ্রয় করা, দীর্ঘস্থায়ী এবং পুনর্ব্যবহারযুক্ত পণ্য কেনা। বিশ্বজুড়ে মানুষ জলবায়ু পরিবর্তনের সমাধান খুঁজে বের করার জন্য একসঙ্গে কাজ করছে, নতুন উদ্ভাবন করছে এবং উন্নত প্রযুক্তি তৈরি করছে। উদাহরণস্বরূপ, বিশ্বের সবচেয়ে কার্বন নেগেটিভ দেশ হলো ভুটান। দেশটি যত কার্বন ডাইঅক্সাইড নির্গত করে তার চেয়ে বেশি শোষণ করে। কোস্টারিকা তাদের বৈদ্যুতিক প্রায় 99% নবায়নযোগ্য শক্তি থেকে উৎপাদন করা সক্ষম হয়েছে। চায়না বর্তমানে বায়ু শক্তি উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ। জলবায়ু পরিবর্তন একটি বিশ্বব্যাপী সমস্যা। আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে আজ আমরা কি পদক্ষেপ নিচ্ছি তার উপরে। আমাদের পৃথিবী বর্তমানে জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয়, বনজঙ্গল কেটে ফেলা এবং দূষণের মতো বেশ কয়েকটি বড় সমস্যার সম্মুখীন। এই সমস্যাগুলি পরিবেশের উপর গুরুতর নেতিবাচক প্রভাব ফেলেছে, বহু প্রজাতির অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে, বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করেছে এবং মানব সভ্যতার ক্ষতি করেছে। আমাদের পৃথিবীকে রক্ষা করতে হলে ব্যক্তি, সরকার এবং বিভিন্ন সংস্থার সম্মিলিত চেষ্টা এবং প্রচেষ্টার প্রয়োজন। পরিবেশ রক্ষা এবং পৃথিবীকে বাঁচাতে আমাদের নিচের কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রথমত, কম ব্যবহার করা, পুনর্ব্যবহার করা, রিডিউস, রিইউজ, রিসাইকেল। পরিবেশের উপর আমাদের প্রভাব কমানোর সবচেয়ে সহজ উপায়গুলির একটি হলো বর্জ্য উৎপাদন কমানো। আমরা যতটা সম্ভব বিভিন্ন জিনিসের পুনর্ব্যবহার ও পুনর্ব্যবহার করে এটি করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে শক্তি সঞ্চয় করা। বাড়ি ও কর্মক্ষেত্রে শক্তি ব্যবহারের পরিমাণ কমানো আমাদের কার্বন নিঃসরণ ব্যবহার হ্রাস করার অন্যতম কার্যকর উপায়। শক্তি সাশ্রয় বাল্ব এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার, অপ্রয়োজনীয় কারণে আলো না জ্বেলে রাখা, শীততাপ নিয়ন্ত্রণ এবং হিটিং এর ব্যবহার কমানো ইত্যাদি। তৃতীয়ত, গণপরিবহন ব্যবহার করা এবং সাইকেল চালানো বা হেঁটে যাওয়া বেশি প্রযোজ্য। ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন, সাইকেল এবং হাঁটার অভ্যাস গড়ে তুলতে হবে যাতে কার্বন নিঃসরণ কমে। চতুর্থত, রিনিউয়েবল এনার্জি ব্যবহার করা, অর্থাৎ সৌরশক্তি, বায়ু শক্তির মতো নবায়নযোগ্য শক্তির উৎস ব্যবহারের দিকে উৎসাহিত করতে হবে। জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে হবে। পঞ্চমত, গাছ লাগানো, সংরক্ষণ কার্যক্রমে সহায়তা করতে হবে। গাছ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমাতে সাহায্য করে। পাশাপাশি বন্যপ্রাণীর আবাসস্থল, বন সংরক্ষণ এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের মতো কার্যকর ভূমিকা পালন করতে হবে। এবং শেষে, শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে। পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে আমাদের জানতে হবে, আমাদের সচেতন হতে হবে। এতে আরো বেশি মানুষ পরিবেশ সংরক্ষণের কাজে উৎসাহিত করতে হবে। আমাদের পৃথিবী আমাদের দায়িত্ব। আজই পদক্ষেপ নিন, আগামী প্রজন্মকে একটি সবুজ এবং স্বাস্থ্যবান বাসযোগ্য পৃথিবীর উপহার দিন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।